আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। যেই কথা সেই কাজ, অর্থাৎ তোমাদের সাথে কথা হয়েছিল পূর্বের দুইটি লেকচারে পুষ্টি নিয়ে। উদ্ভিদের পুষ্টি কথা হয়েছিল, খাদ্য নিয়ে, মানুষের খাদ্য, প্রাণীর খাদ্য, এবং সেখান থেকে হচ্ছে কিভাবে পুষ্টি হয় সেটা কিন্তু এখনো আমরা জানিনি। এর অর্থ এই না যে আমরা জানবো না, আমরা অবশ্যই জানবো। তবে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়। তোমরা জানো মিষ্টিতে শর্করা থাকে, আর সেটা যদি মধু হয় সেখান থেকে হচ্ছে তাড়াতাড়ি শক্তি পাওয়া যায়। এই কথাগুলোই ছিল আমাদের গত ক্লাসের পড়াশোনা। তো এই যে পুষ্টি, সেই পুষ্টি যদি হচ্ছে আমি না খাই, তুমি না খাই, তখন তুমি তোমার বন্ধুকে বা বান্ধবীকে বা তোমাকে তোমার ফ্যামিলি বা তোমার প্রতিবেশী কি বলে? কি বলে, কি ব্যাপার, খাওয়া দাওয়া করছো না? হ্যাঁ, এরকম অপুষ্টিতে ভুগছো কেন? হ্যাঁ, একদম কঙ্কাল হয়ে গেছো, চেহারাটা দেখতে আহা। তো এই যে আহা, এই শব্দে যেন আমাদেরকে না পড়তে হয়, বাস্তবিক জ্ঞানটুকু যদি থাকে পড়ালেখার বাইরে গিয়েও, তাহলে কিন্তু একটা সুখী স্বাচ্ছন্দ্য জীবনযাপন করা সম্ভব, অনেক স্মার্ট ওয়েতে, অনেক হ্যান্ডসাম ভাবে কিন্তু অ্যাপ্রোচ করা সম্ভব লাইফের অনেক স্টেপে। এই কারণে হচ্ছে আমাকে শিখে নিতে হবে পুষ্টি না খেলে কি কি সমস্যা হতে পারে, তাহলেই কিন্তু হচ্ছে আমি সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি। তাহলে আমাদের আজকের ক্লাসের টার্গেট হচ্ছে তোমাকে পুষ্টির অভাবজনিত কি কি লক্ষণ হতে পারে, পুষ্টি বেশি খেয়ে গেলে কি হবে, পুষ্টি কম খেলে কি হবে, কেন মানুষ মোটা হয়, কেন এত এত খাই তারপরে চিকন থাকি, এইসব ব্যাপার নিয়ে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। প্রথম স্লাইডটাই হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ। তো এখানে হচ্ছে আমরা মোটামুটি আমাদের বইতে 4টা রোগ নিয়ে কথা বলা আছে: গয়টার, রাতকানা, রিকেটস আর হচ্ছে রক্তশূন্যতা। তো আমি চেষ্টা করেছি এগুলাকে একটা স্লাইডে নিয়ে আসার জন্য, যেন তোমরা ইজিলি জিনিসটাকে ক্যাচ করতে পারো। প্রথমটা হচ্ছে গয়টার। তো গয়টার কোন গ্রন্থির সাথে সম্পৃক্ত, এই জিনিসটা তোমাকে আগে জানতে হবে, সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো থাইরয়েড গ্রন্থিতে যদি হচ্ছে কোনো সমস্যা হয়, তখন থাইরয়েড গ্রন্থি ফুলে যায়। এই ফুলে যাওয়ার ঘটনাটাকে হচ্ছে গয়টার বলা হয়। অনেক কারণেই হচ্ছে গয়টার হতে পারে। তো আমরা আমাদের এই লেভেলে হচ্ছে অতটুকু নলেজ ক্যারি করব যে থাইরয়েড গ্রন্থি, যেটা কিনা হচ্ছে আমাদের গলায় থাকে, এই গলার দুই পাশে থাকে, তো এটা যদি কোনো কারণে হচ্ছে ফুলে যায়, তখন সেই ঘটনাকে বলা হচ্ছে গয়টার। অনেকে এটাকে বলে যে গলায় গন্ডগোল হয়েছে, তাই গলগণ্ড এটাকে বলা হয়। তো যাই হোক, তো গয়টারটা থাইরয়েড গ্রন্থির সাথে সম্পৃক্ত, থাইরয়েড গ্রন্থির সাথে সম্পৃক্ত, এটা ফুলে যাবে, এটাকে গয়টার বলা হচ্ছে। তাহলে আমাদের আক্রান্ত গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? গলায় থাকে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ঘটনাটা সংঘটিত হবে? বিকজ অফ অ্যাবসেন্স অফ আয়োডিন। তাহলে আয়োডিন যুক্ত খাবার যদি আমরা কম খাই, তাহলে এই সম্ভাবনাটা বেড়ে যায়। বইতে কথাটা এভাবে লেখা আছে। গয়েটারের অন্যতম কারণ হচ্ছে আয়োডিনের অভাব। আরো অনেক কারণে হতে পারে, বাট অন্যতম কারণ হচ্ছে আয়োডিনের অভাব। সো আমরা এটাই মনে রাখবো। তাহলে আমি কিভাবে এই রোগ থেকে মুক্তি পেতে পারি ভাই? মুক্তি পেতে পারি, আমাকে বেশি বেশি আয়োডিন যুক্ত লবণ খেতে হবে। তো অনেকে চালাকি করে বলে, আচ্ছা ভাই, এই যে খাবার লবণ, খাবার লবণের সংকেত তো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, আমরা এটা পড়েছি, এখানে তো ভাই আয়োডিন নাই। শোনো, আয়োডিন তার সাথে যোগ করা হয়, অর্থাৎ আয়োডিন আলাদা করে থাকে। সো আয়োডিনও থাকে সোডিয়াম ক্লোরাইডে, এই বিশ্বাসটুকু রাখতে হবে। এবং বাজার থেকে আয়োডিনযুক্ত খাবার, লবণ কিনে হচ্ছে খেতে হবে। হোপফুলি গয়টার ব্যাপারটা থেকে মুক্তির একটা সম্ভাবনা আছে। তো এদিক থেকে হচ্ছে উদ্দীপক অনুসারে একটা প্রশ্ন আসা সম্ভব যে কোন অঞ্চলের মানুষের এই গয়টার বা গলগণ্ড হওয়ার সম্ভাবনাটা বেশি। সো তোমরা বুঝতে পারছো, বাংলাদেশের যারা হচ্ছে উত্তরাঞ্চলে থাকে, উত্তরাঞ্চল, হ্যাঁ, উত্তরাঞ্চলের মানুষের হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা বেশি। রংপুর, দিনাজপুর, তাদের ক্ষেত্রে কজ হচ্ছে তাদের খাবারে আয়োডিনের পরিমাণ কম থাকে। দ্যাটস ইট, অতটুকু জানলেই হচ্ছে ইনাফ। রাতকানা, রাতকানা ব্যাপারটা সম্বন্ধে আমরা বলেছিলাম, রাতকানা মানে রাতে কানা এটা না। রাতকানা মানে হচ্ছে যে মৃদু আলোতেও দেখে না, তাকে বলা হয় রাতকানা। খেয়াল করো, আর রাতকানাটা হচ্ছে জেরুফথ্যালমিয়ার সর্বনিম্ন মাত্রাকে হচ্ছে আমরা রাতকানা বলছি। জেরুফথ্যালমিয়ার সর্বনিম্ন মাত্রাকে আমরা রাতকানা বলছি। ভালো করে যদি আমরা খেয়াল করি যে ভিটামিন, আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম একটা ভিটামিন হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এ কি করে? রড কোষ ফরমেশন করে। কোথাকার রড কোষ ফরমেশন করে? রেটিনার রড কোষ ফরমেশন করে। এখন যদি ভিটামিন এ এর ঘাটতি হয়, ভিটামিন এ এর ঘাটতি হয়, তাহলে রড কোষ ফরমেশন হবে না। আর রড কোষ যদি ফরমেশন না হয়, তাহলে রড কোষের কাজ হচ্ছে মৃদু আলোতে সাড়া দেওয়া। মৃদু আলোতে, তার মানে মৃদু আলোতে সাড়া দিবে না। সো মৃদু আলোতে সাড়া না দিলে তখন হচ্ছে এই ঘটনাটাকে মূলত বলা হচ্ছে তখন মৃদু আলোতে দেখবে না, অর্থাৎ রাতকানা ডিজিজটা হবে।
তার মানে হচ্ছে তাহলে এটা কার সাথে সম্পৃক্ত? চোখের রেটিনার সাথে। রেটিনার কি টাইপ কোষের সাথে? রড কোষের সাথে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই রড কোষ ছাড়া আরেক টাইপ কোষ আছে, সেই কোষের নাম কি? সেই কোষের নাম হচ্ছে কোন কোষ। এখন তোমরা তাহলে আমাকে মনে মনে অ্যান্সার দাও যে কোন কোষের সাথে কোন ধরনের রোগের সম্পৃক্ততা আছে। এবং এই রোগের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে তুমি কাউকে খুব শখ করে লাল গোলাপ উপহার দিলা, সেই লাল গোলাপটা দেখে বলল ছি 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 তোমার পছন্দ এত বাজে, তুমি আমাকে একটা ধূসর গোলাপ উপহার দিলা। সে যে ধূসর বলল লাল জিনিসটাকে, তার মানে তার সাথে ওই রেটিনার ওই কোষের একটা সম্পৃক্ততা আছে, তার রেটিনার ওই কোষটা হচ্ছে কমে গিয়েছে। রেটিনার সেই কোষটার নাম কি, আর সেই কোষটা কমে গেলে যে ডিজিজটা হয় সেই ডিজিজটার নাম কি, সেটা থেকে একটা ব্যক্তিকে কিভাবে আইডেন্টিফাই করা যায়, এই ব্যাপারগুলো একটু মাথায় স্টর্মিং করতে থাকো। তখন আমরা চলে যাব হচ্ছে এই যে রাতকানাটা কেন হচ্ছে, ভিটামিন এ এর অভাবে হচ্ছে। ভিটামিন এর অভাবে হচ্ছে, ভিটামিন এ তাহলে কি করতে হবে? বেশি বেশি খেতে হবে। তাহলে ভিটামিন এ কোথায় পাওয়া যায়? লাস্ট ক্লাস আমরা বলেছি রঙিন ফলমূল, শাকসবজি, মলা ঢেলা মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। সো আমরা এগুলা বেশি বেশি করে খাবো। এই কারণে কিন্তু হচ্ছে বাবা মারা বলে, বাবারা ছোট ছোট মাছ খাও, ছোট ছোট মাছে বেশি বেশি ভিটামিন এ পাওয়া যায়, স্পেশালি মলা ঢেলা মাছে। ওকে, এবার আসা যাক হচ্ছে রিকেটস। রিকেটস যে রোগটা, রিকেটস রোগটার ক্ষেত্রে কি হয়? বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস রোগটা হয়ে থাকে, বাচ্চাদের ক্ষেত্রে বা ছোট মানুষদের ক্ষেত্রে। তো এই রিকেটস রোগের ক্ষেত্রে যেটা হবে, তাদের যে হাড্ডি থাকবে, হাড্ডি যে কথা, হ্যাঁ হাড় একই কথা, বোনস একই কথা, হ্যাঁ বলে না হাড্ডি গুড়টা ভেসে গেছে, এই হাড্ডিটাই হচ্ছে বোনস বা হচ্ছে অস্থি বা হচ্ছে হাড়। তো এগুলো দুর্বল হয়ে যাবে। কেন দুর্বল হবে? কারণ হাড্ডি তৈরি করে ক্যালসিয়াম। এখন কোনোভাবে যদি হচ্ছে ক্যালসিয়াম হাড্ডি থেকে বের হয়ে যায়, অথবা হাড্ডিতে ক্যালসিয়াম না থাকে, ক্যালসিয়াম না থাকে, তাহলে কি হবে? হাড্ডি শক্তিশালী হবে না, মজবুত হবে না। তার মানে হচ্ছে হাড্ডি দুর্বল হয়ে যাবে। আর দুর্বল যে কোনো জিনিস ইজিলি ভেঙে যায়। একটা গাছ ঠন ঠন করে লম্বা হয়ে গিয়েছে, অল্প বাতাসে ভেঙে যাবে। সো এভাবে হচ্ছে দুর্বল হাড্ডি কি ভেঙে যেতে পারে। সো এটাই হচ্ছে রিকেটস রোগের মেইন যে লক্ষণ আর কি। তার মানে হচ্ছে ভিটামিন ডি খেতে হবে। লাস্ট ক্লাসে আমরা জিনিসটাকে ইলাবোরেট করেছি, ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়ামের সম্পর্কটা কি। আমি যদি আরেকটু সংক্ষেপে বলি, ভিটামিন ডি হচ্ছে ক্যালসিয়ামটাকে রক্ত থেকে ধরে কোথায় নিয়ে যায়? রক্ত থেকে ধরে হাড্ডিতে নিয়ে যায়, ফলে হাড্ডি কি হয়? হাড্ডি হচ্ছে মজবুত হয়। ভাই এতে কি রক্তের কোনো সমস্যা হয় না? না, রক্তের সমস্যা হয় না, রক্তে অত বেশি ক্যালসিয়াম দরকার নাই। ওকে, তাহলে ভাই আমার করণীয় কি? রিকেটস থেকে বাঁচাতে গেলে, ভবিষ্যতের প্রজন্মকে বাঁচাইতে গেলে সেক্ষেত্রে হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার খেতে হবে। ভাই কোথায় কোথায় পাওয়া যায় বলে দেন? দুধে পাওয়া যায়, মাখনে পাওয়া যায়, ডিমে পাওয়া যায়, কলিজা, কলিজাতে পাওয়া যায়, হাঙরেতে পাওয়া যায়। এই তথ্যগুলো একটু মাথায় রাখলে হবে। তেলে পাওয়া যায়। সো এই হচ্ছে মোটামুটি, ঠিক আছে। আহ, এই হচ্ছে ভিটামিন ডি যুক্ত খাবার, আমরা ইনশাল্লাহ খাবো, অন্যদেরকে এনকারেজ করব। আমাদের হাড্ডি মজবুত হওয়া দরকার আছে, কি বলো? ওকে, এবার আসা যাক হচ্ছে রক্ত শূন্যতা। রক্ত শূন্যতা শব্দ শুনলে ভয় পাওয়া দরকার নাই যে বডি থেকে মনে হয় রক্ত একেবারে উধাও হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। না, বডিতে রক্ত এখনো আছে, কিন্তু বডিতে যতটুকু রক্ত থাকা দরকার সেই পরিমাণ রক্ত নাই। এটাই হচ্ছে রক্ত শূন্যতা। তো রক্ত শূন্যতা বললে আমরা সাধারণত হচ্ছে আরবিসি বা হচ্ছে লোহিত রক্তকণিকাকে বুঝাই। ভাইয়া কেন লোহিত রক্তকণিকাকে বুঝাই? তোমরা একটু চিন্তা করো যে আমাদের বডিতে লোহিত রক্তকণিকার সংখ্যা হচ্ছে প্রায় 50 লক্ষের মতো, হ্যাঁ 50 লক্ষের মতো। এখন যেহেতু 50 লক্ষের মতো, আর অন্যদিকে ডব্লিউবিসি হচ্ছে 4 থেকে 11 হাজার, অনুচক্রিকা বা হচ্ছে প্ল্যাটিলেট হচ্ছে 1.5 লক্ষ বা 2.5 লক্ষ বা 2.5 লক্ষ, 1.5 লক্ষ থেকে 3 লক্ষ। তার মানে আরবিসির সংখ্যার কাছে তাদের সংখ্যা কিছুই না। এই কারণে হচ্ছে আমরা রক্ত শূন্যতা বলতে বেসিক্যালি হচ্ছে আরবিসি ব্যাপারটা কি প্রেজেন্ট করি। আরবিসির পরিমাণ কমে গেলে এটাকে বলা হচ্ছে রক্ত শূন্যতা। তো এখন এটাকেই ইংলিশে বলা হচ্ছে এনিমিয়া। এখানে মনে রাখতে হবে এমিয়া, এমিয়া মানে হচ্ছে ব্লাড, এমিয়া মানে হচ্ছে ব্লাড, আর এন মানে হচ্ছে নাই, মানে ব্লাড নাই, মানে ব্লাড কমে গিয়েছে। সো এই হচ্ছে রক্ত শূন্যতা। সো রক্ত শূন্যতার সাথে সম্পৃক্ত ব্যাপারটা হচ্ছে কি, যে লোহিত রক্তকণিকা যেটা বললাম, এই লোহিত রক্তকণিকার মেন উপাদানই হচ্ছে হিমোগ্লোবিন, আমরা জানি। এই তার কারণে কিন্তু রক্তের কালারটা লাল হয়। এখন হিমোগ্লোবিন জিনিসটা আসলে কে তৈরি করে? হিমোগ্লোবিন জিনিসটা তৈরি করে দুইটা জিনিস, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। তো হিম বললে এই শীতকালে তোমার মাথায় শুধু শীত 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 এই ব্যাপারটাই আসবে, কিন্তু হিমোগ্লোবিন বা হিম বলতে কিন্তু এখানে শীতকে বোঝাচ্ছি না, হিম বলতে এখানে আমরা আয়রনকে বোঝাচ্ছি। কাকে বোঝাচ্ছি? আয়রনকে বোঝাচ্ছি। সুতরাং এটা মাথায় রাখতে হবে, হিম বলতে আয়রন, আর গ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন। তো এখন খেয়াল করো যে
যদি কোনো কারণে হচ্ছে আমি আয়রন কম খাই, যদি কোনো কারণে ভিটামিন 9 কম খাই, যেটাকে আমরা ফলিক অ্যাসিড বলে আসছি লাস্ট ক্লাসে, ভিটামিন B12 কম খাই, যেটাকে আমরা কোবালামিন বলে আসছি লাস্ট ক্লাসে, তাহলে এইগুলা কি করে? এগুলা হচ্ছে আমার এই যে হিমোগ্লোবিন ফর্মেশনে সাহায্য করে। তার মানে হচ্ছে আমি এগুলা খেলাম না, তার মানে হিমোগ্লোবিন ফর্ম হলো না, তার মানে হচ্ছে গিয়ে আমার লোহিত রক্তকণিকার স্বল্পতা তৈরি হবে, সেই স্বল্পতাকে আমরা বলছি রক্ত শূন্যতা। আচ্ছা ভাই, আমার বডিতে না হয় লোহিত রক্তকণিকা কম, এতে কি সমস্যা? এতে সমস্যা আমরা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম, উইকনেস। যে উইকনেস বা হচ্ছে দুর্বলতা, হ্যাঁ, এটা একটা মেইন সিমটম। উইকনেস বা প্রচুর দুর্বলতা আসবে, তুমি এনার্জি পাবা না, বডি ইমব্যালেন্স হয়ে যাবে, দিস ইজ সো মাচ ক্রিটিক্যাল কন্ডিশন। ওকে, তার মানে হচ্ছে রক্ত শূন্যতা ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে ভাই? এই খাবারগুলো হচ্ছে খেতে হবে, হোপফুলি ধরে নেওয়া যায়। এই আমাদের প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, বাংলাদেশে হচ্ছে আমাদের মায়েরা যারা কিনা প্রেগনেন্সিতে ভোগেন, তাদের কিন্তু হচ্ছে নিজেদের জন্য যেমন আয়রন লাগে, অনুরূপভাবে হচ্ছে বাবুর জন্য, বাবু বলা উচিত না, ভ্রূণের জন্য আয়রন লাগে। তো এই যে হচ্ছে দুইজনের জন্য আয়রন লাগে, তাই তার আয়রন বেশি বেশি খেতে হয়। এই আয়রন বেশি বেশি খেতে হয় বলে তাকে হচ্ছে একটা ট্যাবলেট সাপ্লাই দেওয়া, সেটা হচ্ছে ফেরাস সালফেট ট্যাবলেট সাপ্লাই দেওয়া হয়। আচ্ছা যাক, তো এই ট্যাবলেটটা অনেকে বাসায় দেখবা আর কি, যাদের বাসায় যদি কোনো কেউ প্রেগনেন্ট থাকে। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া, একটা ডিজিজের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। হ্যাঁ, ওই থ্যালাসেমিয়া ডিজিজের ক্ষেত্রে যেটা হয়, যে রক্ত যেটা আরবিসি সেটা হচ্ছে 30 থেকে 40 দিন পর পর ভেঙে যায়। দেখো, 120 দিন পর ভাঙার কথা ছিল, 120 দিন পর না ভেঙে এটা হচ্ছে আগে ভাগে ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে ভাইয়া, আমি যদি হচ্ছে ওই ব্যক্তিকে নতুন করে আয়রন সাপ্লাই দেই, তাহলে কি ভালো হবে নাকি খারাপ হবে? অ্যান্সার হচ্ছে খুবই খারাপ হবে। কেন খারাপ হবে? কারণ 120 দিনের আগে কিন্তু হচ্ছে কি হবে না, নতুন করে আরবিসি হবে না, এটা মাথায় রাখতে হবে। এখন 120 দিন আগে ধরো 30 দিন পরে হচ্ছে আরবিসি ভেঙে গেছে, তার মানে আরবিসি ভাঙলে রক্তে কি চলে আসবে? ওই যে হিমোগ্লোবিন ভেঙে আয়রন চলে আসবে, তার মানে রক্তে আয়রনের পরিমাণ কম না বেশি? বেশি। তার উপর তুমি আবার বাইরে থেকে আয়রন সাপ্লাই দিলা, তাইলে চিন্তা করো তো অবস্থা কি হবে। আমি একটা কথা বলেছিলাম যে তুমি যা তাই তোমার জন্য পারফেক্ট। তুমি এখন হচ্ছে এসএসসি লেভেলে আছো, ইউ শুড থিঙ্ক অ্যাবাউট এসএসসি। তোমার এইচএসসি সম্বন্ধে ভাবার কোনো দরকার নাই যে হাই মেডিকেলটা চলে গেল, না, মেডিকেলটা সময় দেওয়া যাবে। আবার যদি এই ভাবো না ক্লাস 8টা মনে হয় অনেক জোস ছিল, হ্যাঁ এত সহজ সহজ পড়াশোনা, এখন কঠিন পড়াশোনাটা, তোমার লেভেলটাই তোমার জন্য পারফেক্ট। তো এই যেটা হচ্ছে সবসময় একটা লেভেলে থাকতে হয়। সো আয়রনের একটা নর্মাল লেভেল মেনটেন করতে হবে, সেটা যদি মেনটেন করা না যায় তাহলে কিন্তু উল্টা ঘটনা হবে, বডি ইমব্যালেন্স হয়ে যাবে। সো এই যে ইমব্যালেন্স কথাটা আমি বারবার রিপিট করছি, আসলে জিনিসটা কি, এটা তোমাকে একটু ধৈর্য সহকারে হচ্ছে আহ মানে কি বলা যায়, অপেক্ষা করতে হবে। ভবিষ্যতে মেডিকেলে চান্স পেয়ে গেলে বা বোটানি বা বায়োলজি জুলজি নিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ অনেক জানতে পারবা। সো এই পর্যন্ত তোমার এতটুকু জানাই হচ্ছে অনেক অনেক ভালো। সো আমরা তাহলে হচ্ছে পুষ্টি অভাবের সাথে 4টা ডিজিজের নাম শিখলাম: গয়টার, রাতকানা, রিকেটস, রক্ত শূন্যতা। হোপফুলি হচ্ছে তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে পারছে। এবার আসো হচ্ছে শক্তির হিসাব, খুবই খুবই ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে এই জিনিসটা আমি নেক্সট স্লাইডে তোমাদেরকে, নেক্সট ক্লাসে স্লাইডে দেখাবো। তাহলে এখান থেকেই হচ্ছে এই ব্যাপারটা আসছে, খেয়াল করো যে চালের এই হিসাবটা হচ্ছে 100 গ্রাম। হ্যাঁ, 100 গ্রামে হচ্ছে কত কিলো শক্তি এক্সিস্ট করে। তাহলে চালের ব্যাপারটা শিখবা, গমের ব্যাপারটা শিখবা, যেটা লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম গম থেকে। তারপরে হচ্ছে গিয়ে এদিক থেকে হচ্ছে আহ, তোমরা হচ্ছে গু মাংসটা শিখতে পারো, ডিমেরটা শিখতে পারো, এগুলা থেকে ইলিশ মাছেরটা শিখতে পারো, এগুলা থেকে প্রশ্ন আসতে পারে। আর এই ব্যাপারটা হচ্ছে এক খাদ্য ক্যালোরি সমান হচ্ছে 1 কিলো ক্যালোরি বা 4.2 কিলো জুল, তোমাদের সবার জানা। তারপরে তোমাদেরকে একটু স্মরণ করে দেওয়া, যেহেতু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এক খাদ্য ক্যালোরি, খেয়াল করো, এক খাদ্য ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলোজুল। এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা খাসির মাংস বা হচ্ছে গরুর দুধ বা হচ্ছে এতটুকু, এই দুইটা, মুরগির মাংস খুব বেশি একটা না, লিস্ট এই যে কয়টা ডাটা দিলাম, খাসির মাংস, তারপর হচ্ছে গরুর দুধ, হ্যাঁ, তারপর হচ্ছে রান্নার তেলটা মনে রাখো, এই তিনটা, প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে আগের স্লাইডের হচ্ছে ইলিশ মাছ, গো মাংস, ডিম, চাল, গম, হোপফুলি ধরে নেওয়া যায় এগুলা থেকে চলে আসতে পারে আর কি। তারপরে যারা সিরিয়াল ওয়াইজ মুখস্থ করতে পারো, ইউ আর মোস্ট ওয়েলকাম। এগুলা তো একান্তই মুখস্থের ব্যাপার, এগুলা তো অ্যাকচুয়ালি বোঝানোর আসলে কোনো কিছু নাই। তো এখন হচ্ছে আমাদের বোঝানোর আরেকটা জিনিস আসছে, যেটা নিয়ে তোমাদের প্রচুর পরিমাণে কনফিউশন থাকে, যে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বলতে কি বোঝায়।
খেয়াল করো বেজাল মেটাবলিক রেট বলতে কি বোঝায়। এই জিনিসটা প্রথমত আমরা একটু ডেফিনেশনটুকু দেখে নেব, সেটা হচ্ছে বিএমআর এর ডেফিনেশনটুকু যে আহ, বিশ্রামরত অবস্থায় না বলে আমরা বলবো পূর্ণ বিশ্রামরত অবস্থায়। পূর্ণ, খেয়াল করো, পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানব শরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ হচ্ছে বিএমআর। অর্থাৎ আমি তুমি হচ্ছে কোনো কিছু করলাম না, শুয়ে থাকলাম, একবারে শুয়ে থাকলাম, ঠিক ওই অবস্থায় আমার বডির প্রত্যেকটা কোষের বেঁচে থাকার জন্য শক্তি লাগবে, রাইট? তো আমি যদি এভাবে চিন্তা করি, বডির ধরো হচ্ছে হাতের হচ্ছে আমি কি নিলাম, হাতের হচ্ছে গিয়ে ধরো আমি একটা এরিয়া নিলাম, এই যে ছোট্ট একটা এরিয়া নিলাম, এই ছোট্ট এরিয়াতেই ঠিক কতটুকু শক্তি দরকার, এই হিসাবে আমি হচ্ছে পুরা বডিটার এরিয়াটাকে চিন্তা করলাম, সেই এরিয়াতে তাহলে কতটুকু শক্তি দরকার পূর্ণ বিশ্রামরত অবস্থায়, এটাকে বলে হচ্ছে বিএমআর, বেজাল মেটাবলিক রেট। কথা কি বুঝাইতে পারছে? পূর্ণ বিশ্রামরত অবস্থায় একটা ব্যক্তির ঠিক যেই পরিমাণ শক্তি দরকার সেটা হচ্ছে বেজাল মেটাবলিক রেট। এখন আমরা তো পূর্ণ বিশ্রামরত অবস্থায় থাকি না, অনেক কাজ করি, যেমন তুমি অনেক কাজ করো, ফেসবুকিং করো, না ফেসবুকিং কোনো কাজ না, ওকে, তুমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করো, এটা কাজ। তুমি হচ্ছে মাঝে মাঝে আব্বু আম্মুকে সাহায্য করো, এটা কাজ। তো এই যে কেউ খেলাধুলা করো, এটা হচ্ছে কাজ। কেউ অনেকে দৌড়ঝাঁপ করো, এগুলো হচ্ছে কাজ। তো ওই কাজগুলাতে হচ্ছে আমরা প্রথমে বেজাল মেটাবলিক রেটের জন্য একটা সাধারণ একটা সূত্র আছে, সেটা হচ্ছে নিয়ে নিব, খেয়াল করো। এখান থেকে হচ্ছে আহ, এখানে দেখো হচ্ছে ছেলেদের মেয়েদের ক্ষেত্রে যে বিএমআর এর হিসেবটুকু একেবারে মুখস্থ ডাটা, হ্যাঁ, আমাদের যে হচ্ছে দিয়েছেন বেনেডিক্ট, হ্যারিস বেনেডিক্ট, মুখস্থ ডাটা তোমাকে মুখস্থ করে ফেলতে হবে। যে মেয়েদের ক্ষেত্রে 635 প্লাস 9.6 ইন্টু ওজন কেজি প্লাস 1 ইন্টু উচ্চতা সেন্টিমিটার, সেন্টিমিটার উচ্চতা হিসাব করতে হচ্ছে, আর হচ্ছে 4.7 ইন্টু বছর। তাহলে হচ্ছে তোমাকে জাস্ট এটা বসায়া হিসাবটা করে ফেলতে হবে, তাহলে শেষ। যেমন এই জায়গায় হচ্ছে একজন আহ, নারীর হিসাব দেওয়া আছে, যে হচ্ছে বয়স হচ্ছে 33 বছর। তার মানে হচ্ছে আমি এই বয়সে হচ্ছে কত বসাবো, বয়স হচ্ছে 33 বসাবো, রাইট? ওকে। তারপর হচ্ছে উচ্চতা দেওয়া হচ্ছে 165 সেন্টিমিটার, তাহলে আমি উচ্চতা কত বসাতে পারবো, 165 সেন্টিমিটার, রাইট? দেন হচ্ছে গিয়ে আমার কি আছে আর ওজন আছে, তার মানে হচ্ছে আমি এই জায়গায় ওজনটাকে বসাতে পারবো 94 কেজি। তাহলে হচ্ছে আমি যে ডাটাগুলো পেয়ে যাব, সেই ডাটাগুলো সম্মিলিত রেজাল্টই হচ্ছে আমার এটা। সো খেয়াল করো, পূর্ণ বিশ্রামরত অবস্থায় একজন নারীর, যার কিনা এই কন্ডিশন দেওয়া আছে, তার হচ্ছে এত ক্যালোরি শক্তি লাগবে, এটা তার জন্য নেসেসিটি, এটা তার জন্য নেসেসিটি। এখন সে যদি হচ্ছে কাজ করে, সে যদি কাজ করে, সেক্ষেত্রে তার সাথে কিছু ব্যাপার মাল্টিপ্লাই হবে, কিছু ব্যাপার মাল্টিপ্লাই হবে, ব্যাপারটা বুঝি নাই। আচ্ছা খেয়াল করো, আমি কিন্তু বলেছি এটা পূর্ণ বিশ্রামরত অবস্থায় এতটুকু ক্যালোরি তার লাগবেই। এখন সে যদি হচ্ছে কাজ করে, দেখো, যেমন পরিশ্রমী না হলে তার যে বিএমআর এর মান তার সাথে 1.2 মাল্টিপ্লাই করতে হবে, রাইট? হ্যাঁ, তার মানে মাল্টিপ্লাই করে যতটুকু ক্যালোরি হয় ঠিক সেই পরিমাণ ক্যালোরির খাবার তাকে খেতে হবে, এটা তার জন্য নেসেসিটি, এতটুকু। যদি সে এর বেশি খায় তাহলে সমস্যা, যদি সে এর কম খায় তাহলে সমস্যা। আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে গিয়ে ওই যে আমরা যে মহিলা মানুষের ডাটা নিয়ে কাজ করেছিলাম, সেই মহিলা মানুষটা হচ্ছে পরিশ্রমী, তারপর হচ্ছে ধরো সপ্তাহে প্রতিদিন প্রচুর খেলাধুলা করে, তাহলে তার সাথে হচ্ছে আমরা দেখো, তার সাথে হচ্ছে আমরা এই পয়েন্টটা আসবে এবং এই পয়েন্টটাতে হচ্ছে এই ভ্যালুটাকে এত দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে মাল্টিপ্লাই করলে ভ্যালুটা কত আসে, এত আসে। তার মানে হচ্ছে খেয়াল করো, প্রতিদিন 3000 কিলোর কাছাকাছি খাদ্য গ্রহণ করলে সেই নারীটি তার ওজন ধরে রাখতে পারবে। ধরো এটা আমি একটা ছেলে মানুষ, যার কিনা বিএমআর ভ্যালুটা আসছে হচ্ছে মানে শারীরিক অবস্থার প্রেক্ষিতে 3000 কিলোক্যালোরি। এখন আমাকে হচ্ছে আমি প্রতিদিন খাই আর ঘুমাই, প্রতিদিন খাই আর ঘুমাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই এই পরিমাণ খাবার খেতে হবে, ক্যালোরি যুক্ত খাবার খেতে হবে। যদি কম খাই তাহলে আমার ওজন কমে যাবে, ওজন কমে যাবে। আবার আমি যদি হচ্ছে এর বেশি খাই কিন্তু কাজ না করি, তাহলে হচ্ছে আমার ওজন কি হবে, ওজন বেড়ে যাবে। বুঝাইতে পারছি? তাহলে বিএমআর দ্বারা মূলত এটাই, পরিশ্রমী, প্রচুর দৌড়ঝাঁপ করে। তো এই ডাটাগুলো আসলে তোমাকে মুখস্থ করতে হবে। আমার ধারণা অনেকে বিএমআর জিনিসটার মানেই বুঝে না। তো আমার টার্গেট ছিল তোমাকে আসলে একটা সেন্স বিল্ড আপ করানো, যেন তুমি জিনিসটাকে ক্যাচ করতে পারো। তাহলে এই হচ্ছে মেয়েদের। তো ছেলেরা রাগ করবে, ভাই মেয়ের হিসাবটা দিলে ছেলের হিসাবটা কেন নাই? তো ছেলেরটা একটু দেখে ফেলো তোমরা। ছেলের ক্ষেত্রে হচ্ছে 66 13.7 ইন্টু ওজন কেজি, এইভাবে হচ্ছে তুমি বসায় দাও এবং সবাই হচ্ছে নিজেরটা চেক করো, নিজেরটা চেক করো, হ্যাঁ নিজেরটা চেক করো, নিজের বিএমআর কত হয় এটা চেক করো, চেক করে দেখো তুমি এই পরিমাণ খাবার খাও কিনা।
তাহলে বোঝা গেছে কিনা এই পরিমাণ খাবার যদি না খাও তাহলে এই পরিমাণ শক্তি পাবা না, এই পরিমাণ শক্তি না পেলে তোমার ওজন কমে যাবে। এখন কি বোঝা গেছে যে ভাইয়া কেন ওজন কমে যায়, কেন চিকন হয়ে যায়? বুঝতে পারছো কিনা? সো দেখছো, তুমি একটা জিনিস শিখলে সেটা বাস্তবিক নলেজ আছে, তাহলে তুমি এখন থেকে মোটা হওয়ার সিস্টেমটা কিন্তু বুঝে গেছো, ওই ক্যালোরির বেশি খাবার খেতে হবে। ওকে, তাহলে হচ্ছে মোটা হয়ে যাবা। সো দিস ইজ দ্য টেকনিক অফ বিং মোটা। ওকে, এইবার হচ্ছে মোটা ব্যাপারটা হইতে গিয়ে তারপর বডির কি সমস্যা হয়, এখন হচ্ছে আমরা এটা দেখার চেষ্টা করব। আমরা তাহলে হচ্ছে বুঝলাম কিনা যে কিভাবে হচ্ছে নিজের ওজন বাড়ানো যায় কিংবা হচ্ছে কমানো যায়। হোপফুলি হচ্ছে আমরা একটা আইডিয়া পেয়েছি যে কিভাবে মোটা হওয়া যায়, বা হচ্ছে কখন হচ্ছে মানুষ বেশি মানে খাওয়ার পরেও আসলে হচ্ছে চিকন হয়ে যাচ্ছে। তা আমাকে এই দিক থেকে হিসেব করতে হবে আমার বডির জন্য কি পরিমাণ ক্যালোরির দরকার, কতটুকু দরকার, আর আমি কতটুকু খাচ্ছি। খাওয়ার পরে হচ্ছে আমার শারীরিক সেই হিসাবটাতে যেতে হবে যে আমি আসলে এই কোন ক্লাসে পড়ি, আমি কি পরিশ্রমী নাকি আমি কি হালকা পরিশ্রমী নাকি আমি প্রচুর পরিশ্রমী। তো এই ব্যাপারের সাথে আমার বিএমআর এর ভ্যালুটা গুণ করতে হবে, তাহলেই হচ্ছে আমি একটা ভ্যালু পেয়ে যাব, এবং সেই ভ্যালু অনুসারে আমাকে খেতে হবে। যদি লেভেলে খাই ওজন ঠিক থাকবে, যদি বেশি খাই ওজন বেড়ে যাবে, যদি কম খাই ওজন কমে যাবে। সো এই ইনফোটুকু হচ্ছে জীবনের জন্য খুবই দরকারি। এই ইনফোটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কেন? কজ হচ্ছে অনেকেই মোটা হইতে চায়, অনেকে আবার চিকন হইতে চায়, so তাকে এই পদ্ধতি ফলো করতে হবে। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা হচ্ছে এই যে মোটা হয়ে যায়, অনাকাঙ্ক্ষিত অনেকে মোটা হয়ে যায়, মোটা হইতে গিয়ে খেয়াল করে না প্রচুর মোটা হয়ে গেছে, তো এই মোটাটাকে বলা হচ্ছে স্থূল হয়ে গেছে। তো স্থূল মানে হচ্ছে মোটা। তো এখন দেখা যাক এই ব্যাপারটাকে মেজার করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিএমআই। খেয়াল করো, বিএমআই, বডি মাস ইন্ডেক্স। তাহলে বিএমআই আমরা কিভাবে মেজার করব? আমার যে দেহের ওজন আছে তাকে কেজিতে প্রকাশ করতে হবে, দেহের যে উচ্চতা আছে তাকে মিটারে প্রকাশ করে বর্গ করতে হবে, তাহলে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হচ্ছে আমার বিএমআই। যেমন এখানে হচ্ছে উচ্চতা দেওয়া আছে 125 সেন্টিমিটার, তাকে আমি মিটারে নিলে এই ভ্যালুটা আসে, আর কেজি দেওয়া ওজন দেওয়া আছে 50 কেজি, তাহলে তার বিএমআই হচ্ছে 32। তার বাড়ি দেখো, এই যে 32 এটা ভয়ঙ্কর বিএমআই। কেন ভাইয়া? কজ হচ্ছে বিএমআই এর স্বাভাবিক ভ্যালুটা হচ্ছে 18.5-এর কম হইলে ওজন কম, মানে ওজন কম মানে বুঝতে পারতেছো অপুষ্টিতে ভুগতেছে। আর আদর্শ ভ্যালুটা হচ্ছে 18.5 থেকে 24.9। সো আমাদের সবার ট্রাই করা উচিত এই ভ্যালুর মধ্যে থাকা। তো আমরা আগে আদর্শ ভ্যালুটা শিখলাম, 18.5 থেকে হচ্ছে 24.9 যে মানটা। তারপরে হচ্ছে এই ভ্যালু থেকে যদি হচ্ছে কম হয় তাহলে হচ্ছে ওজন কম, এই ভ্যালু থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে ওজন বেশি। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে সুস্বাস্থ্যের আদর্শ মান হচ্ছে আমি বজায় রাখতে চাচ্ছি, তাহলে আমাকে কোন জিনিসটা আর মেনটেন করতে হবে? অ্যান্সার হচ্ছে বিএমআর এর মানটা মেনটেন করতে হবে। বিএমআর এর মান মেনটেন করলেই কিন্তু হচ্ছে আমার যে কিলোর মানটা মেনটেন করতে পারলে কিন্তু ওজন ব্যাপারটা ঠিক থাকবে। তার মানে হচ্ছে আমি যদি বেশি করে খাই তখন হচ্ছে ওজন কি হবে? ওজন হচ্ছে গিয়ে ওজন হচ্ছে গিয়ে বেড়ে যাবে। এভাবে ওজন বাড়তে বাড়তে একসময় মোটার প্রথম স্তর। দেখো এটা হচ্ছে সতর্কতা, ওয়ার্নিং। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্নিং যে তুমি বেশি খেয়ে ফেলতেছো, ওয়ার্নিং। এবার ওয়ার্নিং শেষ, এটা হচ্ছে প্রথম স্তর, এটা হচ্ছে দ্বিতীয় স্তর, এটা হচ্ছে তৃতীয় স্তর। সো দিস ইজ দ্য ডেঞ্জারাস কন্ডিশন। সো সবাই হচ্ছে এটার জন্য কি করতে হবে এবং করণীয় কি, এটা তুমি দেখেই বুঝতে পারছো যে তোমাকে তোমার যেই বেজাল কন্ডিশন বা হচ্ছে বডির যে হচ্ছে টোটাল সারফেস এরিয়া, সেই সারফেস এরিয়ার বেসিসে তুমি যে বিএমআর এর ভ্যালুটা পাইছো, তুমি কি পরিমাণ কাজ করো তার প্রেক্ষিতে যে আলটিমেট ভ্যালুটা পাইছো সেই অনুসারে খাদ্য গ্রহণ করতে হবে। এবং তোমার যদি মনে হয় কোনো কারণে তুমি এক্সট্রা খেয়ে ফেলছো খুশিতে, তো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে তার প্রায়শ্চিত্ত স্বরূপ ব্যায়াম করতে হবে। যদি ব্যায়াম করো, এই জন্য কিন্তু অতিরিক্ত দেখো ব্যায়াম করতে কথা বলা হয়েছে, তাহলে হচ্ছে একটা কন্ডিশনে চলে আসবা। বাট 40-এর উপরে গেলে কিন্তু হচ্ছে অবস্থা খুবই খারাপ। কেন খারাপ ভাইয়া? দেখো এই জায়গায় মৃত্যু যুগের আশঙ্কার কথা বলা হয়েছে। ঘটনা যেটা হবে, তোমার যদি হচ্ছে স্থূলতা বেড়ে যায় তাহলে তুমি হৃৎপিণ্ডের নাম শুনে আসছো, হৃৎপিণ্ড, হার্ট। এই হার্টে হচ্ছে কতগুলো ডিজিজ তখন ইজিলি রেজ করতে পারে। তার মধ্যে একটা হচ্ছে হাইপার টেনশন, হ্যাঁ, উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ একটাই যথেষ্ট তোমাকে মেরে ফেলার জন্য। তারপর হচ্ছে আরো কিছু ডিজিজ আছে, যেমন হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হইলে তো বুঝবা, হ্যাঁ, পলি ইউরিয়া। এর জন্য হচ্ছে দেখবা যে কোনো কিছু খাইও শান্তি নাই, হ্যাঁ, খাইতে গেলে কত কত বিধিনিষেধ। এই বিধিনিষেধে পড়ার আগেই তো হচ্ছে সতর্ক থাকা উচিত, কি বলো? হ্যাঁ, কথায় বলে আগেই সচেতন হতে হবে, পরে নয়।
এই কারণে হচ্ছে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ডিজিজের দিকে যাওয়ার আগে সবার বিএমআইটা রেগুলার চেক করতে হবে এবং সেই অনুসারে খাবার দাবার খেতে হবে। সো বিএমআই দ্বারা বোঝায় কে মোটা হয়ে গেছে, আর বিএমআর দ্বারা বোঝায় কার কতটুকু শক্তি দরকার ছিল, কতটুকু খাদ্য খেতে হবে। এই তো। ওকে, এবার তাহলে আমরা চলি বিগত বছরের কিছু প্রশ্ন সর্ট আউটের মধ্যে। ভিটামিন ডি এর অভাবে নিচের কোন রোগটি হয়? ভিটামিন ডি এর অভাবে তাহলে আমরা অলরেডি জানি বাচ্চাদের রিকেটস রোগ হয়। ফ্যাটি লিভার, খেয়াল করো, লিভার, লিভার যেটাকে তোমরা হচ্ছে রাগ মানে ভালোবেসে বলো হচ্ছে এইটা আমার কলিজা, হ্যাঁ তুমি আমার কলিজা। তো কেউ তোমার কলিজা হোক বা না হোক, তোমার নিজের কিন্তু একটা কলিজা অলরেডি আছে। তো এই যে কলিজা, এই কলিজার মধ্যে যদি আবার চর্বি এসে জমা হয়, চর্বি খুবই খারাপ জিনিস, তখন এটাকে আদর করে বলা হয় ফ্যাটি লিভার। তো এই ফ্যাট বা হচ্ছে যেটা কিনা এক প্রকার লিপিড, এটার পরিমাণ হচ্ছে হাইয়েস্ট কতটুকু থাকা উচিত? 20 থেকে 30। তাহলে ফ্যাটি লিভারের ক্ষেত্রে লিপিডের পরিমাণ বেড়ে যায় কত শতাংশ? 20 থেকে 30% হচ্ছে বেড়ে যায়। এটা আমরা একটু মুখস্থ করে ফেলবো, মুখস্থের ডাটা বেড়ে গেলেই তাকে ফ্যাটি লিভার বলা হয়। এবার আসো একটা প্রশ্নে। 5 বছর বয়সী সঞ্জানা স্কুলে তার বইয়ের সব লেখা বুঝতে পারে, তবে রাতে সে বই লেখাগুলো ঠিক মতো দেখতে পায় না। এটা কি হবে? রাতে দেখতে পায় না, অলরেডি বুঝে গিয়েছো। লাস্ট ক্লাসও এটা ছিল তোমাদের পরীক্ষা করার জন্য। ভিটামিন এ। আর কি কি খাবার খেতে হবে? এই ভিটামিন যুক্ত খাবার তিনটেই, তাই 3টা খাবারই তাকে খেতে হবে। কোনটির অভাবে রক্ত শূন্যতা দেখা যায়? তাহলে রক্ত শূন্যতা দেখার জন্য হচ্ছে আমি তোমাদেরকে তিনটার কথা বলেছিলাম। ভিটামিন বি 12 ছিল, ভিটামিন বি 9 ছিল, আর হচ্ছে গিয়ে আয়রন ডেফিসিয়েন্সি ছিল, হ্যাঁ, লৌহ ডেফিসিয়েন্সি। এই তিনটার কারণে আমার হচ্ছে রক্ত শূন্যতা হতে পারে। ওকে, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন কি জিনিস? এই জায়গা থেকে অনেকগুলা কথা চলে আসবে। এই যে ক্যারোটিন, হ্যাঁ ক্যারোটিন, ক্যারোটিনে ক থাকে, এই কতে কি হয়? কত হচ্ছে কবলা হয়, কতে কি হয়? কবলা হয়। এবার আসো, এই যে ক্যারোটিন, ক্যারোটিন, ক্যারোটিন শব্দটা থেকে আসছে কোথা থেকে? ক্যারট থেকে। ক্যারট মানে কি বোঝায়? গাজর বোঝায়। কি বোঝায়? গাজর বোঝায়। এই গাজরের কালার কেমন? কমলা কালার। তার মানে ঘুরে ফিরে হচ্ছে কতে চলে আসছি, ক ক ক। তার মানে কমলা কালার ক্যারোটিন। তো এগুলাতে কোন ধরনের ভিটামিন থাকে? এগুলাতে থাকে মূলত হচ্ছে ভিটামিন এ। তা আমরা কি পড়ে আসছিলাম? আমরা পড়ে আসছিলাম হচ্ছে যে রঙিন ফল এবং হচ্ছে ফুল, রঙিন ফল এবং হচ্ছে গিয়ে সবজি, এগুলাতে কি থাকে? রঙিন ফল এবং সবজিতে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। সো আলটিমেটলি হচ্ছে গাজরে কি থাকবে? ভিটামিন এ থাকবে। সো এই হচ্ছে কথা। ভিটামিন ডি এর কাজ কি? আমাদের রিপিট এমসিকিউ, আমরা লাস্ট ক্লাসে এগুলো দেখেছিলাম। টক্সিক গলগণ্ড রোগে কোন হরমোন অতিমাত্রায় নিঃসরণ হয়? টক্সিক গলগণ্ড, গলগণ্ড কি ছিল? গোয়েটারকে অনেকে গলগণ্ড বলে আমরা শিখেছিলাম। টক্সিক গলগণ্ড হচ্ছে যখন খুব বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন, এটাকে অনেকে T3 বলে। T3 তোমরা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে 3 ধরনের হরমোন সিক্রেশন হয়, হ্যাঁ। তার মধ্যে একটা হচ্ছে থাইরক্সিন হরমোন। তো এই থাইরক্সিন হরমোন যদি এক্সেসিভ অ্যামাউন্টে সিক্রেশন হয়, তখন তাকে বলা হয় টক্সিক গলগণ্ড। টক্সিক শব্দটা মানে হচ্ছে বিষাক্ত, মানে হচ্ছে সিভিয়ার লেভেলে হচ্ছে। সিভিয়ার মানে হচ্ছে অতিমাত্রায় হচ্ছে, তো অতিমাত্রায় হওয়ার কারণে তাকে টক্সিক বলা হচ্ছে। এই তো। এবার হচ্ছে রাতকানা রোগে চোখের কোন ধরনের কোষগুলা ক্ষতিগ্রস্ত হয়? আমরা জানি চোখের ক্ষেত্রে 2 ধরনের কোষ ছিল। একটা ছিল রড কোষ, এই রড কোষটা মূলত হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। জেরুথেলমিয়ার সর্বনিম্ন মাত্রা কোনটি? রাতকানা। মোটামুটি অনেকগুলো ডিজিজ হচ্ছে আমরা পেয়ে গেলাম। এবার আসি, রহিম সাহেবের ছোট মেয়ের বয়স হচ্ছে 20 বছর। ওকে, তাহলে বয়স হচ্ছে কত বছর? 20 বছর। উচ্চতা কত? এত মিটার। ওকে, ওজন কত? 60 কেজি। ওকে, অন্যদিকে তার বড় ছেলে রাশেদের বয়স 25 বছর, উচ্চতা এত মিটার, ওজন হচ্ছে এত কেজি। সে হালকা পরিশ্রম করে এবং সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে। তো এখন এই জায়গা থেকে তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত এইটুকু সিলেক্ট করতে হবে। এইটুকু সিলেক্ট করে আমাকে বের করতে হবে যে সে কোন স্টেপে আছে। আমরা যদি ব্যাকে যাই, সে হালকা পরিশ্রম করে, তাহলে হচ্ছে দেখো এই জায়গা থেকে যে পরিশ্রমী সপ্তাহে হচ্ছে হালকা পরিশ্রমী সপ্তাহে 2 দিন খেলাধুলা করে, তার মানে তার যে বিএমআর এর ভ্যালুটা আসবে তার সাথে 1.375 হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে। কার ক্ষেত্রে? এই যে হচ্ছে আমরা পেলাম হচ্ছে গিয়ে রাশেদ, রাশেদের বয়স, রাশেদকে হচ্ছে তার সাথে 1.375 যেটা ছিল সেটা হচ্ছে মাল্টিপ্লাই করতে হবে তার বিএমআর এর ভ্যালুটার সাথে। সো এখন হচ্ছে আমি বিএমআর এর ভ্যালু কিভাবে বের করব? খুব সিম্পল ভাইয়া। আমরা যেহেতু অলরেডি সূত্র জানি, সূত্র হচ্ছে দুইটি, আমরা চেষ্টা করবো বাসায় বসে বসে। এগুলো আমি তোমাকে করে দিচ্ছি না, এগুলো আসলে তোমাকে বসে বসে প্র্যাকটিস করতে হবে। যেহেতু আমি তোমাকে সিস্টেমটা শিখিয়ে দিয়েছি, তোমার কাজ হচ্ছে তোমরা হচ্ছে যখন এটা করবা তখন এটাকে স্টপ করবা।
তাহলে মেয়ের জন্য বিএমআর এর ভ্যালুর জন্য কত কত ভ্যালুগুলা ছিল, হ্যাঁ, সেই সূত্রটা লিখবা, লিখে হচ্ছে সেখান থেকে হচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করে বিএমআর এর ভ্যালুটা বের করলাম মেয়ের জন্য, গেল। তাহলে মেয়ের বিএমআর এর একটা ভ্যালু আসবে, কেমন একটা ভ্যালু আসবে, এটা তোমরা বের করবে, এগুলো আমি করে দিলাম না। রাশেদের ক্ষেত্রে হচ্ছে প্রথমত তোমাকে যেহেতু বিএমআর, তার ক্ষেত্রে বিএমআর ভ্যালু বের করতে হবে এবং তার হচ্ছে বিএমআইও বের করতে হবে। হ্যাঁ, বিএমআইও বের করতে হবে, খেয়াল করে বিএমআইও বের করতে হবে। তো বিএমআইটা তো আমরা জানি একই হিসাব, ও তার যে ওজন ছিল, ওজনটা কেজিতে দেওয়া আছে, উপরে 65 চলে যাবে, আর তার যে উচ্চতা দেওয়া ছিল 1.62, এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, তখন একটা ভ্যালু আসবে। তাহলে এই ভ্যালুটা এইটা কিনা চেক আউট করবা। তারপরে হচ্ছে গিয়ে তার যে সে যেহেতু হচ্ছে কি করে হালকা পরিশ্রমী এবং সপ্তাহে 2 থেকে 3 দিন খেলাধুলা করে, তার মানে তার বিএমআর এর ভ্যালু যদি এত হয়, তার সাথে হচ্ছে 1.375 হচ্ছে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে, সেই ভ্যালুটা যদি এত হয়, তার মানে হচ্ছে তিনটেই সঠিক। আমার কথা হচ্ছে যে তোমরা এটা নিজেরা প্র্যাকটিস করবা। তোমাদেরকে এই কারণে এগুলা দেওয়া হয়েছে যে আগের যে হ্যারিসের সূত্র, সেই হ্যারিসের সূত্র বুঝতে পারছো কিনা, সেটা মুখস্থ করতে পারছো কিনা, এবং সেটা অ্যাপ্লাই করতে পারছো কিনা। হোপফুলি যদি করতে পারো, দ্যাটস কুল, ট্রাই করবা। এবার হচ্ছে অধিকাংশ সময় আবদ্ধ স্থানে অবস্থান করলে শরীরে কোন ভিটামিন ঘাটতি হতে পারে? ভিটামিন ডি ঘাটতি হতে পারে, এটা আমরা জেনে আসছি, তাই না? যে সূর্যের আলো পাবে না, সূর্যের আলো না পেলে আমাদের চামড়া থেকে কোলেস্টেরল হচ্ছে ভিটামিন ডিও তৈরি করবে না। এই কারণে আবদ্ধ স্থানে থাকলে কি হতে পারে? ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে, আমরা লাস্ট ক্লাসও জেনে আসছি। 35 বছর বয়সী জকির, এর উচ্চতা 150 সেন্টিমিটার, ওজন 70 কেজি। সো এখান থেকে বিএমআই খুব ইজি বিজি জিনিস। তাহলে হচ্ছে তুমি আগের মতোই হচ্ছে তার যে ওয়েটটাকে উপরে বসাই দিবা, আর এটাকে হচ্ছে মিটারে কনভার্সন করতে হবে। হ্যাঁ, মিটারে কনভার্সন করতে হবে। তো মিটারে কনভার্সন করলে যদি 1.5 ভ্যালু আসে, সেটা স্কোয়ার করতে হবে, যে ভ্যালুটা আসে সেটাতে কাজ করলে হচ্ছে একটা ভ্যালু চলে আসবে, কোনটা আসে এটা ক্যালকুলেশন করে দেখে ফেলবা, ঠিক আছে? সেটা নিজেরা প্র্যাকটিস করবা। ওকে, খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক পদার্থ হলো কোনটি? খাদ্য সংরক্ষণ বলতে কি বোঝায়, হয়তো অনেকের কাছে এটা ভাই খাবার পাইলাম তো খাইলাম, না, খাবার পাইলাম তো খাইলাম, যতটুকু প্রয়োজন ততটুকু খাইলাম, এবার অতিরিক্ত যে খাদ্যটুকু আছে সেই খাদ্যটুকু তো হচ্ছে খেলে হবে না, সেটাকে সংরক্ষণ করতে হবে, রাইট? তো এই সংরক্ষণ করতে গেলে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে কি? সমস্যাটা হচ্ছে খাবারে কি থাকে বলতো? খাবারে থাকে হচ্ছে পানি, খাবারে থাকে পানি। আর তোমরা তো জানো পানি যেমন খারাপ, পানি যেমন ভালো তেমনই খারাপ। কারণ কি? পানি তোমাকে আমাকে বাঁচায়, শুধু তোমাকে আমাকে বাঁচায় না, সে হচ্ছে ভাইরাসকে বাঁচায়, ব্যাকটেরিয়াকে বাঁচায়, ফাঙ্গাস বা ছত্রাককে বাঁচায়। তো এই যে ভয়ঙ্কর জিনিসগুলা, তারা শুধু অপেক্ষায় আছে, হ্যাঁ, যে সুযোগ পাবে তো তারাও বংশবিস্তার শুরু করে দিবে। সুতরাং হচ্ছে তুমি খাবারটাকে যদি হচ্ছে সেফ রাখতে চাও, অনেকদিন রাখতে চাও, তাহলে তোমাকে আগে পানিটাকে শোষিত করে, শোষণ করে ফেলতে হবে। দ্যাটস ওয়াই তুমি দেখবা খাবার দাবার হচ্ছে ফ্রিজে রাখলে খাবার দাবার শক্ত হয়ে যায়। কেন? কারণ সেখান থেকে পানিটাকে বের করে নিয়ে নেয়, যার কারণে হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে বংশ বিস্তার করতে পারছে না। এটা যেমন সত্য, অনুরূপভাবে সেখানকার পরিবেশে আর একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে যে তাপমাত্রা হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া এক্সিস্ট করতে পারে না। তাই অনুরূপভাবে ঠিক এই কারণগুলোর কারণেই হচ্ছে আমাদের খাবারটা কি থাকে, ভালো থাকে। তো এখন এগুলার বাইরে গিয়ে আমি চিন্তা করলাম যে ভাই সবার বাসায় ফ্রিজ নাই, এখন তাহলে হচ্ছে আমাকে কিছু কেমিক্যালের নাম বলে দেন যেগুলা দিয়ে হচ্ছে আমি খাবারটাকে সংরক্ষণ করতে পারবো অনুমোদিত। তো এরকম কিছু নাম হচ্ছে সোডিয়াম বাইসালফাইড, কিছু নাম হচ্ছে ক্যালসিয়াম অ্যাপারটেট। তাহলে 1 আর 3 হচ্ছে পারফেক্ট অ্যান্সার। তাহলে ভাই ডিডিটি কি? ডিডিটি হচ্ছে কীটনাশক, ডিডিটি হচ্ছে কীটনাশক। তো কীটনাশক দিয়ে তো ভাই খাবার সংরক্ষণ করবা না, মরে যাবা। সো মরে যাওয়া দরকার নাই, কাউকে মারা দরকার নাই, এর আগে শিখে ফেলো সোডিয়াম বাইসালফাইড এবং ক্যালসিয়াম অ্যাপারটেট, এই দুইটা হচ্ছে বলা যায় অনুমোদিত ফুড প্রিজারভেটিভ বা খাদ্য সংরক্ষক। এবার আসি হচ্ছে বিগত বছরের কিছু প্রশ্ন। রাফেজ কি? আমরা জানি আঁশযুক্ত খাবারকে বলা হয় রাফেজ। মৌল বিপাক শক্তি কি? মৌল বিপাক শক্তিটাই হচ্ছে মূলত হচ্ছে আর ভিএমআর এর বাংলা নাম, এটা দেখে ভয় পাওয়া দরকার নেই, বেসাল মেটাবলিক রেট। এটাকে মূলত মৌল বিপাক শক্তি বলা হচ্ছে। তো তো আমরা তো বলছি পূর্ণ বিশ্রামরত অবস্থায় হচ্ছে একজন ব্যক্তির যতটুকু পরিমাণ শক্তি দরকার হয়, খাওয়া দরকার হয়, সেটাই হচ্ছে মৌল বিপাক শক্তি, যতটুকু শক্তি দরকার হয়। ডায়াবেটিসের ক্ষেত্রে 3D বলতে কি বোঝায়? তো আমরা বলেছি যে বিএমআই যদি হচ্ছে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ এগুলাতে চলে যায়, তাহলে ডায়াবেটিস ডেভেলপ করতে পারে। সো ডায়াবেটিস শব্দটা যেমন ডি দিয়ে, তো এটা আবার প্রোটেকশন করতে হয় ডি দিয়ে। এইটাকে এই জন্য আমরা বলি হচ্ছে 3D রুলস, 3D রুলস, 3D রুলস, 3D রুলস। তো 3D রুলস এর মধ্যে হচ্ছে
3D রুলস এর মধ্যে প্রথম যে রুলস সেটা হচ্ছে গিয়ে তোমাকে ডায়েট করতে হবে। তোমাকে ডায়েট হচ্ছে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ তোমাকে বুঝে শুনে খাবার খেতে হবে। অর্থাৎ হচ্ছে তোমাকে কম শর্করাযুক্ত খাবার খেতে হবে, কম শর্করা খেতে হবে, কম শর্করা খেতে হবে। এই কারণে হয়তো ডায়াবেটিসের মানুষ কি বলে যে ভাই মিষ্টি খাওয়ার প্রচন্ড শখ, কিন্তু মিষ্টি খাইতে নিষেধ করছে। ভাই কি করি বলেন তো? কিছু করার নাই, তুমি যা করার আগেই করে ফেলেছো, এখন তোমাকে সহ্য করে নিতে হবে। সো ডায়াবেটিসের প্রথমটা দিতে কি হবে? ডায়েট কন্ট্রোল, ডায়েট কন্ট্রোল ডায়েট তোমাকে খেতে হবে, এটা হচ্ছে একটা কথা। এই কারণে দেখবা যে আটা রুটি খাওয়ায়, বুঝতে পারছো? পাপের প্রায়শ্চিত্ত। এই যে কারণে কিন্তু হচ্ছে সবকিছু কন্ট্রোল করে খেতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে। ডায়েট কন্ট্রোল করার পর হচ্ছে দিতে হচ্ছে ডিসিপ্লিন। হ্যাঁ, ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে, ডিসিপ্লিন লাইফ। উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না, উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না, উল্টাপাল্টা কাজ করা যাবে না। হ্যাঁ, আর লাইফটাকে একটা ডিসিপ্লিন হইতে নিয়ে আসতে হবে। আর লাস্টে যে সেটা হচ্ছে ড্রাগস খেতে হবে। ড্রাগস বললে অনেকে ভয়ঙ্কর কিছু ভাবে। হ্যাঁ, কিছু ড্রাগস রিসেন্টলি বের হয়েছে যে নাকের ডগায় দেয় আর অজ্ঞান হয়ে পড়ে থাকে, অথবা কিছু ড্রাগস বের হয়েছে জাস্ট একবার স্পর্শে আনে, সে যা বলে তাই শোনে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এই জায়গায় ড্রাগস বলতে আমরা মেডিসিনকে বুঝাচ্ছি, ওষুধকে বুঝাচ্ছি। তো এই ওষুধ, ডায়াবেটিসের অনেক ওষুধ আছে, তোমরা ইনসুলিনের নাম শুনে থাকতে পারো, খুব কমন একটা ওষুধ, যদিও এটা এক প্রকার হরমোন। তো যাই হোক, তো এই হচ্ছে ডায়াবেটিসের 3Dর ব্যাপার স্যাপার। তো ডায়াবেটিসটা নিয়ে আমি আরেকটু, যেহেতু ডায়াবেটিসটা খুব কনসিয়াস একটা ব্যাপার স্যাপার, তো এই জন্য হচ্ছে আমি একটু রিকোয়েস্ট করবো ডায়াবেটিসটা একটু বুঝো। ডায়াবেটিস আসলে কি বোঝায়? আমাদের যে হচ্ছে ব্লাড আছে, ব্লাড আছে, এই ব্লাডে হচ্ছে কি থাকে? ব্লাডে হচ্ছে গ্লুকোজ থাকে। হ্যাঁ, ধরো গ্লুকোজ থাকে। এখন এই গ্লুকোজের একটা নির্দিষ্ট মাত্রা আছে। হ্যাঁ, মাত্রা আছে, যদি হচ্ছে কোনোভাবে এই মাত্রাটা বেড়ে যায়, তখন এটাকে বলা হয় হচ্ছে ডায়াবেটিস। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া এটা বেড়ে গেলে ডায়াবেটিস, তাহলে কখন বাড়ে? সাধারণত হচ্ছে আমাদের বডিতে একটা হরমোন আছে, নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন হরমোন, এই ইনসুলিন হরমোনটা হচ্ছে যখন দেখে বডিতে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়েছে, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গিয়েছে, সে তখন হচ্ছে রক্তে আসে। আসার পর হচ্ছে গ্লুকোজদেরকে বলে, এই তোরা এদিকে আয়। গ্লুকোজদেরকে সিরিয়ালে দাঁড় করালে হাত ধর, হাত ধর, হাত ধর, হাত ধর, এভাবে যখন সবাইকে একটা হাত ধরায়, তখন তারা বলে যে আমরা একটা এখন এক 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 হয়ে গেছে, একটা ইউনিট হয়ে গেছে। এই যে ইউনিটটা হয়েছে অনেকগুলো গ্লুকোজ পেলে, সেই ইউনিটটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন। মনে আছে কিনা তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রাণীতে সঞ্চিত বহু শর্করা হচ্ছে গ্লাইকোজেন। এইভাবে গ্লুকোজ গুলা গ্লাইকোজেন ফরম্যাটে যায় এবং সেটা যকৃৎ বা হচ্ছে আমাদের মাংসপেশিতে সঞ্চিত থাকে। তাহলে ভাইয়া, তাহলে তো হচ্ছে গ্লুকোজ বাড়ার কথা না, ডায়াবেটিস হওয়ার কথা না, ডায়াবেটিস কেন হচ্ছে? তার মানে হচ্ছে ইনসুলিন যেখান থেকে আসে, অগ্নাশয় বা প্যানক্রিয়াস যেটাকে বলছো, সেখানে হয়তো সমস্যা আছে, অথবা যে ইনসুলিন তৈরি হয়েছে সেটা কাজ করতে পারছে না, তখনই মূলত হচ্ছে ডায়াবেটিস। তো এই হচ্ছে ডায়াবেটিস নিয়ে একটা প্রারম্ভিক একটা ধারণা দিলাম। ভবিষ্যতে ইনশাল্লাহ যেন অনেক অনেক বিস্তারিত আমরা জানবো। বিএমআই কি? বিএমআই তো আমরা জানি যে বডি মাস ইন্ডেক্স, এটাকে জাস্ট সূত্রটা লিখে দিবা। বিএমআই লিখে হচ্ছে, বিএমআই এর যে সূত্রটা আছে, হ্যাঁ, ওজনটা হচ্ছে কেজিতে হবে। হ্যাঁ, ওজন কেজিতে হবে, আর হচ্ছে গিয়ে উচ্চতাটা কি হবে? উচ্চতা স্কয়ার হচ্ছে মিটারে হবে। তো এটা করলেই হচ্ছে বিএমআই ডেফিনেশন চলে আসে। এবার আসা হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নে। এখান থেকে হচ্ছে আমরা কিছুতে যাব না, আমি জাস্ট, তুমি নিজে অ্যান্সার করে ফেলবা যে তুলির বিএমআই নির্ণয় করো। তাহলে বিএমআই নির্ণয় করতে গেলে মেয়ে মানুষের জন্য যে সূত্র ছিল, সেই সূত্র হচ্ছে তোমাকে বসাতে হবে, সূত্র বসে যে ভ্যালুটা আসে। এবার হচ্ছে সাজিদের বিএমআই নির্ণয় পূর্বক তার সুস্থতার জন্য ডাক্তারের পরামর্শগুলো বিশ্লেষণ করো। এবার দেখো, সাজিদের ক্ষেত্রে তোমাকে তাহলে বিএমআই ভ্যালু দেখতে হবে। সাজিদের ওজন হচ্ছে কত? 55। হ্যাঁ, এবং উচ্চতা কত হচ্ছে? 120 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা হচ্ছে 55 দিলাম, আর হচ্ছে উচ্চতা 1.2 স্কোয়ার দিলাম। তো সেখান থেকে হচ্ছে আমাদের ভ্যালুটা আসবে। তো এই ভ্যালুটার ভিত্তিতে আমরা দেখবো সে কোন স্তরে আছে, খেয়াল করো, সে কোন স্তরে আছে। সে যে স্তরে আছে, সেই স্তরের প্রেক্ষিতে হচ্ছে আমার ট্রিটমেন্ট প্রসিডিউরটা হবে। তাহলে আমি কথার কথা ধরে নিচ্ছি, সে হচ্ছে ধরো কত নাম্বার স্টেপে আছে? সে হচ্ছে ধরো থার্ড স্টেজে আছে। হ্যাঁ, তৃতীয় স্তরে আছে। সেক্ষেত্রে হচ্ছে আমাকে তা কি সাজেস্ট করতে হবে? ভাই তুমি প্রচুর পরিমাণে হচ্ছে ব্যায়াম করবা, প্রচুর পরিমাণে খেলাধুলা করবা। হ্যাঁ, এবং তোমার খাবার দাবার হচ্ছে কমাই দিবা। তাহলে বলা যাবে কিছু ড্রাগসও সাজেস্ট করা যেতে পারে। যেহেতু তোমরা ছোট মানুষ, ডাক্তার যেহেতু এই জায়গায় ড্রাগসের কথা বলে নাই, তাই তোমাদের সেদিকে যাওয়া দরকার নেই। মুদ্র কথা হচ্ছে এইগুলা তুমি একবার জাস্ট পড়লে পারবা যে কি কি পরামর্শ আসলে দেওয়া দরকার। তুমি নিজের কিছু পরামর্শ দিয়ে দেখো না, দেখবা পেরে গেছো। এবার হচ্ছে শামীমের উচ্চতা হচ্ছে এত দেওয়া আছে, ওজন এত দেওয়া আছে,
ভাই বড় ভাই শরীফের রাতের খাবারের পরিমাণ এত গ্রাম, যাতে 60% শর্করা, 20% আমিষ এবং 5% চর্বি এবং বাকি অংশে রাফেজ থাকে। তাহলে হচ্ছে এই জায়গায় আমার প্রথম কি দিল, শরীফ তার রাতের খাবার থেকে কত কিলো ক্যালোরি শক্তি পায় নির্ণয় করা। এই প্রশ্নটা আমার খুব পছন্দের একটা প্রশ্ন। কজ হচ্ছে, খেয়াল করো, তোমাকে এই জায়গা থেকে আগে যেটা ফাইন্ড আউট করতে হবে যদি কিলো কিলোর হিসাব করতে চাও, সেটা হচ্ছে যে শরীফের রাতের খাবারের পরিমাণ 350 গ্রাম। দেখো, এর মধ্যে 60% হচ্ছে কি শর্করা। তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সে শর্করা খায় কত গ্রাম, শর্করা কত গ্রাম খায় এটা বাইর করতে হয়। তাহলে মোট খাবার হচ্ছে 350, তাহলে 350-এর হচ্ছে 60% শর্করা, মানে 60 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে একটা হিসাব আসবে, তাহলে এটা হচ্ছে এত গ্রাম শর্করা। তাই আমি ধরে নিচ্ছি এত গ্রাম শর্করা সে খায়, এত গ্রাম সে শর্করা খায়। ওকে, গেল। এবার হচ্ছে অনুরূপ ভাবে তুমি হচ্ছে আমিষের ব্যাপারটা হিসাব করবা, আমিষে কতটুকু হয় আমিষ, তাহলে আমিষের ব্যাপারটা হচ্ছে আসবে, তাহলে হচ্ছে 350 এর কত আসবে, 350-এর হচ্ছে গিয়ে বা 350-এর যেহেতু হচ্ছে 20%, তার মানে হচ্ছে 20 বাই হচ্ছে 100। ওকে, অনুরূপ ভাবে হচ্ছে চর্বির ব্যাপারটা আসবে, চর্বির ব্যাপারটা আসবে, যেহেতু রাফেজের হিসাব নাই তাই রাফেজের হিসাব করা দরকার নাই, তাহলে 50, অনেকটা ম্যাথ করার মতো মনে হয় আমরা ম্যাথ করছি, 5 বাই হচ্ছে 100। তাহলে এখান থেকে হচ্ছে তুমি দেখবা শর্করার হচ্ছে একটা ভ্যালু আসছে এত গ্রাম শর্করা। এইবার তাহলে তুমি তো খুব ভালো করে জানো যে হচ্ছে 1 গ্রাম শর্করাতে কত কিলো কিলোর হিসাবটা থাকে। তো আমরা যদি হচ্ছে সেই হিসাবটাতে যাই, যে 1 গ্রাম কিলো কিলোর হিসাবটাতে, যে শর্করার ক্ষেত্রে, হ্যাঁ, শর্করার ক্ষেত্রে ধরো হচ্ছে 1 গ্রাম শর্করার জন্য থাকে হচ্ছে 4.2 কিলো ক্যালোরি, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে আমাদের যেই 4.2 কিলো জুল ছিল। তো আমরা সেই হিসাবটা যদি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে আমরা আমাদের টোটাল কিলো কিলোর হিসাবটা পেয়ে যাব, যে শর্করার পরিমাণ হচ্ছে এতটুকু। তাহলে হচ্ছে খাবার থেকে টোটাল যে কিলো ক্যালোরি হিসাবটা আমরা হচ্ছে পেয়ে যাব। তো এই হচ্ছে গিয়ে আমাদের শরীফের হিসাবটা আসবে, শর্করা থেকে কতটুকু পাবো, তারপর হচ্ছে কি আমিষ থেকে কতটুকু পাবো। তাহলে জাস্ট 4.2 এর সাথে হচ্ছে কি আমার এই জায়গায় তার গ্রামটা যোগ হচ্ছে, যত গ্রাম আসতেছে আমিষের তত আমিষের ক্ষেত্রে হচ্ছে আমরা থাকি জানি হচ্ছে বেশি থাকে, তাই না? আমিষের ক্ষেত্রে হচ্ছে বেশি থাকে, দ্বিগুণ, চর্বির ক্ষেত্রে দ্বিগুণ থাকে। সো হচ্ছে আমরা এইভাবে শর্করাটা প্রথমে বের করতে পারলে পরে আমিষেরটা, আর হচ্ছে কি পরে চর্বিটা। তার মানে হচ্ছে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে হচ্ছে কিলো কিলোর হিসাবটা হচ্ছে আমাদের কিভাবে আসবে। ওকে, তাহলে হচ্ছে এবার আসা যাক হচ্ছে বিএমআই উল্লেখপূর্বক শামীমের স্বাস্থ্যগত দিক বিবেচনায় তোমার পরামর্শ দাও। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাকে কি করতে হবে, শামীমের তো ডিরেক্টলি তুমি অলরেডি বের করে আসছো, 1.72 হচ্ছে হাইট মিটার, আর হচ্ছে 52 হচ্ছে কেজি। জাস্ট হচ্ছে বিএমআইটা যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটাই হচ্ছে আমাদের যে আগের কথা ছিল, সে আগের কথা কি ছিল, যে কোন স্টেজে আছে, সেই স্টেজ অনুসারে তার কি কি স্টেপ নেওয়া উচিত, সেই স্টেপ গুলাই হচ্ছে তুমি এক্সপ্লেন করবা। সো এই হচ্ছে এদিক থেকে ব্যাপারটা। এবার আসো হচ্ছে উম, আধি এবং হচ্ছে অবি, আধি এবং অবির বিএমআই নির্ণয় করা খুব সিম্পল। তুমি হচ্ছে আদি এবং অবির বিএমআই এর যে সূত্র সেটা হচ্ছে বসাই দিলা, তাহলে ভ্যালু চলে আসলো। তারপর উদ্দীপকের আলোকে যে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছে তার কি করণীয় যুক্তি, একই কথা, যে একই কথা। মধ্য কথা হচ্ছে এই জায়গা থেকে তাহলে কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এটা। কেন ভাই আপনি রিপিটেড কোয়েশ্চেন রাখলেন, রাখার কারণ হচ্ছে তোমাকে এটা বুঝাইয়া দেওয়া যে তোমার এই জায়গা থেকে কোয়েশ্চেন প্যাটার্নে হবে দুইটা, একটা হচ্ছে হয় বিএমআই ভ্যালু বের করতে বলবে অথবা বিএমআর ভ্যালু বের করতে বলবে, আর পরের কোয়েশ্চেনটাই হচ্ছে কি কি করণীয়, সে কোন স্টেজে আছে তার করণীয় কি। সো তুমি এটাই তো বুঝাই যাচ্ছে এদিক থেকে হচ্ছে অভি হচ্ছে ঝামেলার মধ্যে আছে। সো উদ্দীপকের আলোকে অভি ঝামেলার মধ্যে আছে, সেটা তুমি বিএমআই ভ্যালুটা বের করে তারপর হচ্ছে সেই ভিত্তিতে তুলনামূলক কথাটা বের করবা, এই তো। সো এই ছিল হচ্ছে বিএমআর এবং বিএমআই নিয়ে কথাবার্তা। তো আমাদের এই চ্যাপ্টারের মেইন টার্গেট ছিল আসলে বিএমআর কি জিনিস, বিএমআই কি জিনিস, এগুলা তোমাকে হাতে কলমে দেখায় দেওয়া, এবং তার যে হিসাবটা আসবে সেই হিসাবটা করার জন্য অবশ্যই পণ্ডিত হওয়া যাবে না, ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর দিয়ে হিসাবটা করে ফেলতে হবে। আর ধারণা কি আমরা পাইছি কিনা, যে বিএমআর মানে হচ্ছে আমি খাবার দাবার খাচ্ছি, আমার কতটুকু খাবার দাবার খেতে হবে, এক। আর বিএমআই হচ্ছে আমি বেশি খেয়ে ফেলছিলাম, মোটা হয়ে গেছে, এখন তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে। সো এই হচ্ছে একটা হচ্ছে মোটা বা মোটাত্বকে রিপ্রেজেন্ট করে, আরেকটা হচ্ছে কতটুকু শক্তি লাগবে তাকে রিপ্রেজেন্ট করে, আর হচ্ছে গিয়ে চোখের কি সমস্যা হতে পারে, হাড্ডির কি সমস্যা হতে পারে, রক্তের কি সমস্যা হতে পারে, এই টাইপ ডিজিজ গুলো নিয়ে আমরা জানলাম। সো এই ছিল লেকচার 3 ব্যাপার স্যাপার। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, আচ্ছা ভাই আপনি পুষ্টি বললেন, হ্যাঁ আপনি খাদ্য বললেন, পুষ্টির তৈরি হয়
তারপর খাদ্য বললেন, আবার পুষ্টির অভাবে বিভিন্ন রোগের কথা বললেন। হ্যাঁ, খাদ্য না খেলে এই সমস্যা হতে পারে বললেন, কিন্তু খাদ্য থেকে মানুষের ক্ষেত্রে কিভাবে পুষ্টি হয় আপনি তো সেটাই বললেন না। তো এই জন্য হচ্ছে আমি তোমাদেরকে বলছি, দিস ইজ দ্য ট্রেলার অফ আর টেক্সট ক্লাস। টেক্সট ক্লাসে হচ্ছে আমরা এটাই দেখাবো, খাদ্য কিভাবে পুষ্টিতে যায়, সেই বিশাল ঘটনা, সুন্দর ঘটনা। এই ঘটনাকে সংক্ষেপে বলে ডাইজেশন অথবা মেটাবলিজম অথবা হচ্ছে পরিপাক। সো দিস ইজ গনা বি ইওর ফোর্থ লেকচার অন ডাইজেশন। সো সবাই হচ্ছে সেই টপিকের জন্য প্রস্তুত থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে সেই টপিকে। এখন তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।